সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ভারতের ভাবশেষ, ভারত যে একটা ভাব নিয়ে আসছিল বা একটা ভাব নিয়ে ছিল এতদিন, যে তারা বিশাল কিছু অনেক কিছু দেখিয়ে দিবে, বাংলাদেশকে অনেক কিছু করে দিবে, এরকম একটা ভাব নিয়ে ছিল। সে ভাবশেষ, ভারত আত্মসমর্পণ করছে বাংলাদেশের কাছে এবং মোদিও আত্মসমর্পণ করছে বাংলাদেশের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই রকমেরই একটা সংবাদ আছে, আপনাদেরকে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আরো কি কি বিষয়ে কথা হবে বাংলাদেশ এবং চীনের সাথে যে সম্পর্ক হতে যাচ্ছে এবং হয়েছে, এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক হতে যাচ্ছে বা হয়েছে, এবং বাংলাদেশের যে আর্মি পার্সন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি পাকিস্তানে গিয়েছিলেন, এবং পাকিস্তান থেকেও বাংলাদেশে যে ডেলিগেটরা আসতেছেন, এই সব বিষয় নিয়েই কথা হবে। এবং ভারত অত্যন্ত চাপের মুখে আছে, প্রেশারের মুখে আছে। ভারত এখন দিশেহারা হয়ে গেছে, সেই অবস্থায় চলে এসেছে, এবং মোদিও দিশেহারা হয়ে গেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনারা সবাই আমার দেশে আমার মা, আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, এটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যেটা বলতেছিলাম, এখন এক এক করে বলি। যে একটা কথা আছে, কি জানি একটা পশুর নাম বলে মানুষ বলে যে পানি খায় কিন্তু ঘোলা করে খায়। আমি অবশ্য সেই কথাটা বলতে চাই না, আমি সম্মান করে কথা বলতে চাই। কারণ একজন আহ চায়ের দোকানদার, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, অবশ্যই তার সে যোগ্যতা আছে, সে ব্রেইন আছে, তার বুদ্ধি আছে, যার কারণে তিনি হতে পেরেছেন। একজন প্রধানমন্ত্রী হতে গেলে তার অবশ্যই কোয়ালিটি থাকতে হয়, তার সে যোগ্যতা থাকতে হয়। তিনি সেই যোগ্যতা দিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তবে একটা গল্প বলি, সেটা হচ্ছে চৈত্র মাসের দিনে অত্যন্ত গরম, 36, 37, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার ভিতরে এক কৃষকের গরু হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে, গরু খুঁজতে 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 সেই চৈত্র মাসের দিনে বড় বড় যে চাকা থাকে মাটি, তার ভিতরে হাঁটতে হাঁটতে, খালি পায়ে হাঁটতে হাঁটতে কৃষক তো কোথাও গরু খুঁজে পাচ্ছে না এই রোদের ভিতরে। তখন সে পুরো ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বাসায় এসে তার ছেলেকে বলতেছে, ওরে ভাই, আমার এক গ্লাস পানি দে। তো তখন বউ গালি দিয়ে বলতেছে, তোমার কি আক্কল জ্ঞান কিছু নাই? ছেলেকে তুমি ভাই বলো? তুমি কি হয়েছে তোমার? তুমি সব হারাই ফেলাইছো? এটা কেমন কথা? তখন সে তার বউকে বলে, ওরে মা, তুমি বুঝবা না যে চৈত্র মাসের দিনে গরু হারাই গেলে এটা খুঁজতে যে কত কষ্ট লাগে, এটা তুমি বুঝবা না, একটা গরু হারালে কি হয়। তো কেন বললাম, সেটা হচ্ছে বাংলাদেশকে হারিয়ে ভারত দিশেহারা হয়ে গেছে। বাংলাদেশকে হারিয়ে মোদি মশাই দিশেহারা হয়ে গেছে। কি কারণে দিশেহারা হয়ে গেছে এবং তার প্রমাণটা কি? তার প্রমাণ হলো, এতটা দিন স্বৈরাচারের পতনের পরে, সেই 5ই আগস্টের পরে তারা খুব একটা ভাব ধরেছিল যে তারা অনেক কিছু দেখিয়ে দেবে, বাংলাদেশ ফিরে উঠতে পারবে না, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলাদেশকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, এরকম অনেক কিছু দেখাতে চেয়েছিল তারা। এই ইসকন ইস্যু আনছিল, সংখ্যালঘু ইস্যু আনছে, বিভিন্ন ইস্যু একের পর এক এনে সর্বশেষ করলো বর্ডারে একটা যুদ্ধ যুদ্ধ ভাব দেখাইয়া, যে দেখে বাংলাদেশ ভয় পায় কিনা। কিন্তু বাংলাদেশ তো থোড়াই কেয়ার করে না এসব, বাংলাদেশ তো পাত্তাই দিচ্ছে না। কি কারণে পাত্তা দিচ্ছে না? কারণ বাংলাদেশের বন্ধুর সংখ্যা অনেক বেশি, এবং বাংলাদেশে আক্রমণ হলে সাথে সাথে অন্যান্য দেশেও সাড়া দিবে, এটা বোঝা যায়। তো এইগুলো করে এখন ভারত আস্তে 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 বুঝতে পেরেছে যে বাংলাদেশকে ভয় দেখিয়ে কিছু হবে না, তার বাংলাদেশকে ভয় দেখিয়ে কিছু হবে না, বাংলাদেশে কিছু করতে পারবে না। যার কারণে এখন আস্তে আস্তে আত্মসমর্পণ করেছে। সেটা কি? সেটা হলো, বছর শুরু হয়ে গেছে অনেক আগে। বছর শুরু হয়ে গেছে অনেক আগে, 1 জানুয়ারি 2025, যখন সাধারণত 12টা 1 মিনিটে কেউ শুভেচ্ছা জানায় নববর্ষের, কিংবা তার পরদিন শুভেচ্ছা জানায় বা ওই দিন শুভেচ্ছা জানায়, কিন্তু তখন কিছুই বলে নাই। এখন মাস শেষ, এখন এসে মোদি মশাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানায় নতুন বছরের। অর্থাৎ এখন তারা বুঝে ফেলছেন কোন পথ দিয়ে কিভাবে আসবে
বাংলাদেশের সাথে খাতির করতে, সেইটাই হচ্ছে বিষয়। সেই জন্য এসে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে সারা পৃথিবীতে একজন নোবেল বিজয়ী এবং সারা পৃথিবীর ভিতরে একজন অন্যতম গ্রহণযোগ্য শিক্ষিত মর্যাদাশীল মানুষ। আর ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে একজন চায়ের দোকানদার। পার্থক্যটা হচ্ছে এখানে। এই পার্থক্যের কারণেই যত বিভেদটা তৈরি হয়। তো এখন এই যে হঠাৎ করে কেন মোদিজি এই যে শুভেচ্ছা জানাতে আসলেন, সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি চায়নাতে গিয়েছিলেন, চীনে গিয়েছিলেন। এখন চীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় শত্রু এই অঞ্চলের মধ্যে, চীন এবং পাকিস্তান। যখন তিনি চীন থেকে ঘুরে আসলেন, ঘুরে এসে একটা ব্রিফ করলেন, সে ব্রিফে তিনি অনেক কিছু তুলে ধরলেন। যদিও সব কথা তো আর তুলে ধরে না, কি আলাপ আলোচনা হয়, যতটুকু তুলে ধরা যায় ততটুকুই তুলে ধরলেন। এবং তিনি বললেন, তার ভিতরে একটা হচ্ছে তিনি যখন কুম্বিং এ গেলেন, কুম্বিং হচ্ছে বাংলাদেশ থেকে খুবই কাছে, মায়ানমারের পরেই, যে ওখানে যাত্রাবিরতির সময় কুম্বিং এর ডেপুটি গভর্নর যিনি, তিনি এসে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তিনি বলেছেন যে কুম্বিং এর অনেকগুলো ডেডিকেটেড হাসপাতালের কথা বলেছেন, যেখানে বাংলাদেশিরা গিয়ে চিকিৎসা করতে পারে এবং বাংলাদেশিদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা হয়তো থাকবে এরকম। দ্বিতীয় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশে ঢাকায় যে পূর্বাঞ্চল আছে, সেই পূর্বাঞ্চলে চীন একটি অত্যাধুনিক হসপিটাল করবে বাংলাদেশের মানুষদের চিকিৎসার জন্য, সেই সুবিধাও তারা দিবে, এরকম তারা বলেছেন। এখন আরো যে বিষয়ে কথা হয়েছে, সে বিষয় হলো যে ঋণের মেয়াদ। চীন থেকে যে বাংলাদেশ যে লোন এনেছে, ঋণ এনেছে, সেগুলো ছিল 20 বছর মেয়াদি, সেগুলোকে বাড়িয়ে 30 বছর করার একটা আলাপ আলোচনা হয়েছে। এবং চীন থেকে যে বাংলাদেশ যে ঋণ এনেছে, সেই ঋণের যে সুদের হার, সেটা কমানোর বিষয়েও আলাপ আলোচনা হয়েছে। অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, সব বিষয় তো আর তারা বলে না, তবে যতটুকু বলা যায় ততটুকুর উপরে আলোচনা করতেছে। তা এখন চীন আবার কি করছে, অত্যন্ত সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়ে, যে ভারত বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণে মুদ্রা নেয়, কোন কোন বিষয়ের উপর নেয়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভারত থেকে বিভিন্ন পণ্য আমরা বাংলাদেশে আমদানি করি এবং এখানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারত নিয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, ভারতে চিকিৎসা করতে যায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যায়, এবং এই যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসা করতে যায় এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলেছে একবারে, সে এই মানে স্বৈরাচারী সরকার আসার পরে সেই প্রথম যে স্বাস্থ্যমন্ত্রী ছিল মোহাম্মদ নাসিম, তিনি নিজ হাতে বাংলাদেশ স্বাস্থ্য খাতটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। আমরা আগে পরে শুনতে পেয়েছি অনেক কিছু, যে বাংলাদেশের যে খনিজ মন্ত্রী থাকে বা স্বাস্থ্যমন্ত্রী থাকে, শিক্ষামন্ত্রী থাকে, এদেরকে ভারত নাকি ঘুষ দেয়। এগুলো লোকমুখে শোনা, যদিও এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, লোকমুখে শোনা যে এদেরকে ঘুষ দিয়ে, অর্থাৎ এই বিষয়গুলোকে, এই ডিপার্টমেন্টগুলোকে অকেজো করে রাখা, যাতে তারা, যেহেতু সীমান্তের খুব কাছাকাছি দুইটা দেশ এবং এই দেশে গ্যাস ফিল্ড, ওই দেশে গ্যাস ফিল্ড একদম কাছাকাছি আছে, তো মাটির নিচ দিয়ে যাতে তারা গ্যাসটা সব তুলে নিতে পারে, বাংলাদেশ যাতে গ্যাস না তুলে, সেই জন্য বাংলাদেশের যে গ্যাস মন্ত্রী থাকে, জ্বালানি মন্ত্রী থাকে, পয়সা পাতি দেয়, এরকম শোনা যায়। এবং যেটা হলো, আমি যেটা বললাম যে মোহাম্মদ নাসিম, তিনি যে স্বাস্থ্য খাতটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, এটা তো বোঝাই যায় তিনি কেন করেছেন। এবং সেই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার পরে আবার প্রধানমন্ত্রী পদত্যাগের আগে আগে আবার বলেছিলেন যে ভারতে চিকিৎসা করতে যেতে পারে দেশের মানুষ। একজন প্রধানমন্ত্রী যদি হয়ে এই কথা বলেন, তাহলে দেশের স্বাস্থ্য খাতের অবস্থা কি ছিল সেটা মানুষ বুঝতে আর বাকি নেই। এবং সেইরকম ভাবে ঘুষ দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীদের একেবারে ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের স্বাস্থ্য খাতটা। এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, কারণ এরাও চেয়েছিল যে বাংলাদেশের মানুষ সব পড়াশোনা করতে ভারতে যাবে, অর্থাৎ বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম একটা দেশ থাকবে, তা যাতে থাকতে না পারে, পরিপূর্ণভাবে যাতে ভারতের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই জন্যই ভারত এগুলো করেছিল। কিন্তু এখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
ঘুরে দাঁড়ানোর সময়টা এসেছে এরকম ভাবে যে আগে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটা ঐক্য ছিল এবং বিএনপির আমলে বিএনপি বলেছিল যে তাদের পররাষ্ট্রনীতি হবে পূর্বমুখী, যেটা মায়ানমার এবং চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এসব দিক থেকে চাল, পেঁয়াজ টিয়াজ এগুলো আনা হবে। এক শুধু ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না, কারণ ভারত সুযোগ বুঝে যখনই রোজার মাস আসে বা তার আগে পরে যখনই একটু সুযোগ পায় তখনই পেঁয়াজ বন্ধ করে দেয়, চাল বন্ধ করে দেয়, এগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলায়, সরকারকে বিপদে ফেলায়। তাই সে কারণে একটা বাজার ধরে রাখলে হবে না, অনেকগুলো বাজার ধরে রাখতে হয়। সেজন্য বিএনপি সরকার এগুলো করেছিলেন, যার কারণে বিএনপি খালেদা জিয়ার কি অবস্থা হয়েছে, তারেক জিয়ার কি অবস্থা হয়েছে সেগুলো আমরা দেখেছি, আমরা এখনো দেখতেছি যে বিএনপি কেন এটা করেছে। তা এখন চীন এসে বাংলাদেশে হাসপাতাল করবে, সেটা হচ্ছে খুবই ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের ডাক্তার যারা, ডাক্তার তো সাধারণ মানুষ হয় না, সবচেয়ে মেধাবী যারা তারাই ডাক্তার হয়, কিন্তু সেই মেধার সাথে যদি একটু নৈতিকতা তাদের আরো চলে আসে এবং যদি একটু দেশপ্রেম থাকে, মানবতা থাকে, তাহলে আমার দেশটা হতে পারে চিকিৎসা ক্ষেত্রে অনেক অনেক উচ্চ পর্যায়ে যেতে পারে, অন্যান্য দেশ থেকে আমার দেশে চিকিৎসা করতে আসতে পারে। সেই সম্ভাবনা বাংলাদেশের ডাক্তাররা তৈরি করতে পারে যদি তারা চায়। কারণ এখন নেপাল থেকে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে যায়। যদি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে যায় তাহলে চিকিৎসাটাও বাংলাদেশ ডাক্তার ইচ্ছে করলে করতে পারে, সেই সুযোগ আছে যদি এটা করে। শুধু শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই শিক্ষকরা যদি একটু দেশপ্রেম হয়, মানবতার দিকে এগিয়ে আসে এবং নৈতিকতার দিকে এগিয়ে আসে, সৎ হয়, তাহলে আমার দেশ অনেক অনেক উপরে উঠে যেতে পারে, সেই সুযোগ আছে। তো আমি আহ্বান জানাবো আমার দেশের শিক্ষকদের এবং ডাক্তারদের, আপনারা খুব যত্ন সহকারে বাংলাদেশের মানুষের পেশাগতভাবে দায়িত্ব পালন করুন, তাহলে বাংলাদেশের মানুষের আর বিদেশে যেতে হবে না, বিদেশিদের মুখাপেক্ষী হতে হবে না, বাংলাদেশের মানুষের বাঁচার আকুতি যে বিদেশে গিয়ে করে সেগুলো আর করতে হবে না। আমার দেশের টাকা আমার দেশে থাকবে, আপনাদের ইনকাম আরো বাড়বে, আপনাদের সুনাম হবে, দেশের সুনাম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।